আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ফেসবুক বন্ধু এবং যারা দেখবে সবার প্রতি আন্তরিক ভালোবাসা আর সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমি বলতে চাই যে আমার সাথে কিছু ঘটে যাওয়া অন্যায় কথাগুলো বলবো। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমার এই ভিডিওটাকে সত্য প্রচারের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন, যাতে যারা আমি রানীশঙ্কেল থানা নন্দুয়ার গ্রাম থেকে বলতেছি, ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কেল থানা নন্দুয়ার গ্রাম থেকে। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসাইন, পিতা মোহাম্মদ এখলাসুর রহমান, মাতা মনোয়ারা খাতুন। যারা আমার এই ভিডিওটি দেখবেন সবাই শেয়ার করে দেবেন। আমার সাথে কিছু তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় কিছু অন্যায়ের কথা আজকে বলবো। আমার সাথে যেভাবে অন্যায়টি ঘটেছিল, আমার বাড়ি রাস্তা থেকে প্রায় 100 ফিট ভিতরে। তো আমার বাড়ির প্রবেশ পথে কোনো আমার নিজস্ব জমি ছিল না যে আমি সেই রাস্তা দিয়ে চলাফেরা করব। তো ওই জমি যারা ভোগ দখল করতেছিল, সেই বৃদ্ধ বয়সের লোকটি আমাদেরকে বলেছিল, ঠিক আছে তোমরা এখানে বাড়ি করো, যেহেতু তোমাদের জমি রয়েছে, আমরা তোমাদের রাস্তা দেব। এই বলে আমাদের এখানে বাড়ি করিয়েছিল। কিন্তু তিনি মারা যাওয়ার পর তার সন্তানরা আজ দেব কাল দেব করতে করতে আমাদের কোনোভাবে রেস্ট্রি দিতে পারে নাই। তার একটি অবশ্যই কারণও রয়েছে যে সেই জমির প্রকৃত মালিক তারা ছিল না, কারণ ওই দাগে জমি ছিল 11 শতক। তারা মূল মালিক হতে রেস্ট্রি নেয়নি, এই কারণে হয়তোবা তারা দিতে পারেনি। তো যা হোক, তারা দেয়নি। তারপর আমরা চলাফেরা করি, আসতে থাকি, যাইতে থাকি। হঠাৎ আমাদের রাস্তা গ্রামে একটি তাদের সাথে অন্য এক পক্ষের দ্বন্দ্ব লিপ্ত হয় জমি জায়গা নিয়ে। দ্বন্দ্ব লিপ্ত হওয়ার পরে কিছু হতাহতির ঘটনা ঘটেছিল। ঘটার পরে এক অসুস্থ ব্যক্তি, ওই ব্যক্তি কিন্তু হার্টের রোগীতে ভাগ্যকর্মে মারা গিয়েছিল সেই ঠিক গণ্ডগোলের সময়। সেটিকে কেন্দ্র করে তারা মার্ডার মামলা দায়ের করেছিল, 302 ধারা মামলা দায়ের করেছিল শফিকুল ইসলাম এবং তাদের সঙ্গভঙ্গীদের আসামি করে। সেখানে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যেন তাদের সঙ্গ দিই এবং তাদের সঙ্গ দিয়ে মামলার পক্ষে থাকি, এবং যদি আবার কোনো ধরনের গণ্ডগোল হয় আমরা তাদের পক্ষ হয়ে লাঠি ধরি। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, না, আমরা কারোর বিরুদ্ধে কোনো অন্যায় করব না। আমরা দেখেছি যে অসুস্থ মানুষ, হার্টের রোগী, হার্টে মারা গিয়েছে, তাই আমরা কোনো ঝামেলায় জড়াবো না, আমরা তৃতীয় পক্ষ হিসাবে গ্রামে থাকতে চাই। এরকম থাকার পরে তারা মামলা করে। হঠাৎ দেখি তারা আমাদের একদিন সকালে বাড়ি ঢোকার রাস্তাটা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর আমরা কিন্তু কাউকে কিছু বললাম না, যেহেতু ওদের জমি, আমরা তো জানি ওদের জমি, ওরা রাস্তা বন্ধ করে দিয়েছে। আইনের কাছে বলবো, যদি আমরা আইন আমাদেরকে দেয় অবশ্যই নিব, আর না পাইলে তো আমাদের বাড়ি সরাই নিত। পরে আমরা কিছু বলি নাই। কিন্তু সেই দিন আরও অন্য একজন একটা জমি লাফালাফি করতেছিল, মাপামাপি করছিল। ওইখানে এক ব্যক্তি রবিউল নামে, তিনি এসে আমাদের এই রাস্তা যে ঘেরা হয়েছে এই জন্য তিনি হাসাহাসি কটাক্ষ মানে এইগুলো করতেছিল। সেই লোকের কিন্তু আমার আব্বা অনেক উপকার করছিল, তাই আমার আব্বাও কিন্তু ওখানে উপস্থিত ছিল। তখন আব্বা কিন্তু তাকে গালিগালাজ করছিল যে যার জমি সে ঘেরছে, তুমি হাসাহাসি করছো, কটাক্ষ করছো, এমনি তো আমার মন খারাপ, এখানে তুমি কী জন্য এগুলো করছো, যাও বাসায় যাও। তাকে কিন্তু দু একটা গালিগালাজ করে বাসায় ধমকানি পাঠাই দিচ্ছিল। তিনি কিন্তু হাঁটতে শুরু করে এবং তাদের সাথে
যেগুলো লোক ছিল তাদেরকেও কিন্তু ধমক দেয়, তখন তারাও কিন্তু চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ ফটিক নামে এক ব্যক্তি এবং সমাজসেবক নামে পরিচিত মন্টুর রহমান দুইজন মিলে মাথায় পাগড়ি বেঁধে লাঠি হাতে সোটা হাতে নিয়ে দৌড়ে আসে, ধর বেড়াকে মার, হয় গ্রামে থাকবো না হয় থাকবো না, কি পেয়েছে। তো যাই হোক, আমার কথা হলো তিনার কী স্বার্থ ছিল তিনিই ভালো জানেন। তারপর আমাদেরও লোকজন ছিল, তারপর যখন আমরাও লাঠি বের করলাম তারা কিন্তু চলে গেল বাড়ির মধ্যে। যা কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটল না, কিন্তু তাদের পরিকল্পিতভাবে যেটি ছিল আমরা জানতাম না। হঠাৎ দেখি পুলিশ আসার পরে আমরা কিন্তু আমাদের বাড়ির গলিতে আঙিনার বসা ছিলাম, ওখানে পুলিশ আসলে বলল কি হয়েছে। আমরা বললাম আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা ঘেরা, বাড়ির রাস্তা ঘেরা, যারা ঘেরেছে তাদের কিছু বলি নাই, অন্য তৃতীয় পক্ষ মানুষ এসে কটাক্ষ করছিল, হাসাহাসি করছিল, তাই একটু গালাগালি হয়েছে। তারপরে ওরা লাঠি বাইর করছিল, আমরা বাইর করছিলাম, কিন্তু মারামারি হতাহতি হয়নি। যদি মারামারি হতাহত হয় তাহলে আপনি এখানে এখনই দেখে নেন, পরে আবার মিথ্যা টিথ্যা যেন মামলা না হয়। বলছে না, আমরা দেখলাম কোনো মারামারি হয়নি, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আর বললো যে আমাদের এমনভাবে ইনফরমেশন দেওয়া হচ্ছিল মনে হচ্ছে 10-12 জন মরে গেছে, এই জন্য আমরা তাড়াহুড়ো করে আসছিলাম। তো যাই হোক, মোটামুটি 10 জন আসছিল পুলিশ কর্মকর্তারা। আসার পর মানে সাধারণ পাবলিক জমে গেল, অনেক কথা বলল। অনেক কথা বলার পর কী যে মনে হইলো, পুলিশগুলো কিন্তু বলতেছে ঠিক আছে চলো যাই বাজারে, তোমাদের 4 জন ওদের 4 জন আসে, বাজারে আসো, এটাকে বসে আমি মীমাংসা করে দিই, রাস্তার একটা বিষয় ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, আমরা তো খুশি হইলাম। তো আমাদেরকে বললো যে তোমাদের যদি কিনে নিতে হয় নিবা। আমরা নিব না কেন, বাজার মূল্যে যা দাম লাগবে তার থেকে 10 টাকা বেশি দিয়ে নিব, সমস্যা নাই। বাজারে গেলাম, ইতিমধ্যে ওই এসআই মিজানের কাছে একটা ফোন আসলো। ফোন আসার পরেই বলতেছে যে ঠিক আছে, যেহেতু মানে আমরা 4 জন গেছিলাম আমাদের পক্ষ থেকে, ও যারা গেছিল ওরা কিন্তু যায়নি, ওরা যেহেতু আসে নাই, চলেন যাই থানা যাই, ওখানে যেয়ে ওদেরকে ডেকে নেব, তারপর ওখানে মীমাংসা করব। তা আমরা বললাম যে এখন 2টা বাজে, খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আমরা মোটরসাইকেল নিয়ে আমরা প্রতিনিধি যারা চেয়ারম্যান মেম্বার আছে তাদেরকে সাথে নিয়ে আমরা আসতেছি। বললেন না এখনই যাওয়া লাগবে। কেন, আমরা কি এখন কেন যাবো, খাওয়া দাওয়া করবো না? বলছে না এখনই আমাদের সাথে যাওয়া লাগবে। মানে তাদেরকে অ্যারেস্টের অর্ডার আসছে, আমাদেরকে কীভাবে গ্রেপ্তার করবে তর্ক বাকবিতণ্ডা করার একটা কৌশল অবলম্বন করলো। তারপর আমার এক চাচা বললো না আমি এখন যাব না, খাওয়া দাওয়া করে তারপর যাব। বলছে একে হ্যান্ডকাপ লাগাও, আমার বিরুদ্ধে কথা, নাশকতার মামলায় দেবো, জঙ্গি টঙ্গি এই সেই বলে গ্রেপ্তার করে কিন্তু নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু ওখানে প্রাথমিকভাবে একটা রুমে রাখলো, নাম ঠিকানা নিল। নেওয়ার পরে আওয়ামী লীগের একজন নেতা আসলো। নেতা আসার পর তিনি যে কী বললো ওসির সাথে, আমাদেরকে লক আপে ভরে দিল। তো লক আপে ভরার আগে তাৎক্ষণিক আমাদের কাছে সাবেক চেয়ারম্যান বিএনপি জমিরুল চাচার নাম্বার ছিল, ওনাকে ফোন দিলাম, চাচা এই ঘটনা একটু আসেন না। তো বললো বাবারে আমি তো এখন সমস্যায় আছি, আমার যাওয়া সম্ভব হবে না, কারণ বিএনপি তো এমনিতে নাশকতা মামলা। যাই হোক আসলো না উনি, সমস্যার কারণে হয়তো বাসে নাই। তারপর আমাদেরকে মিথ্যা মামলা, মানে ওই যে আগের যে মার্ডার মামলা 302 মামলা হয়েছে, ওখানে মামলায় ভরে দিবে বলে হুমকি দিচ্ছে। তাই আমি বললাম দিতে পারলে দেন, কারণ আমি তো ওই মামলার সাক্ষী, আমার চাচাও সাক্ষী হিসাবে যদি আমরা ওইখানে আবার মামলায় জড়িত করতে পারেন তো করেন। বললো করে দিতে পারবো। তখন একজন আসলো, আসার পরে বলছে ঠিক আছে আমি যোগাযোগ করতেছি। যোগাযোগ করার পরে ওই এসআইটার আমি নাম বলতে পারতেছি না, তখন টেনশনের মধ্যে ছিলাম। বলতেছে 2 লক্ষ টাকা দিলে তোমাদেরকে 51 চালান দেবো, আজকে যাবে কালকে চালান জামিন হয়ে চলে আসবে। আমরা বাধ্য হয়ে, না হলে কিন্তু ওই যার সাজানো হয়ে গেছে 302 মামলায় কিন্তু ভরে দিবে, খামাখায় হয়রানি হয়েন না। আমরা বাধ্য হয়ে কিন্তু টাকা 2 লক্ষ গুলফা মসি নিজে এসে আমাদের লকআপের ভিতরে ওখানে দাঁড়িয়ে ওখান থেকে বের করে নিয়ে যেয়ে বাইরে সাইডে নিয়ে যে টাকাটা নিল 2 লক্ষ টাকা আমি নিজে হাতে দিয়েছি। আমাকে টাকাটা বাসা থেকে নিয়ে যেয়ে দিল, আমি নিজে হাতে দিয়েছি। এই গুলফা মসি টাকা 2 লক্ষ টাকা নিয়ে আমাদেরকে 51 চালান দিল। গেলাম
ওই দিন কিন্তু কোনো মতে জামিন হতে পারলাম না, তারপরের দিন জামিন হয়ে আসলাম। তো জামিন হয়ে আসার সেই দিনই আবার ওই একই ঘটনাকে এজাহার দেখিয়ে আবার আমাদের পক্ষে কিছু লোককে আসামি করে তুলে নিয়ে চলে গেল রাত্রে বলতে ফজরের সময়। ওই একই ঘটনাকে কেন্দ্র করে আমরাকে 51 চালান দিয়ে আবার ওই একই ঘটনাকে কেন্দ্র করে একই তারিখ দিয়ে নতুন করে মামলা সাজায় এজাহার করে নিয়ে চলে গেল। নিয়ে যেয়ে বলতেছে 10 লক্ষ টাকা লাগবে, নাহলে ছাড়বো না, আর নাহলে মামলা করে চালানে পাঠাই দেবো। আমরা বলতেছি এত তাড়াতাড়ি তো টাকা জবর করা সম্ভব হচ্ছে না, একটু সময় দেন। তা আমরা অলরেডি অগ্রিম তাকে যে সকালে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, নেতা খেতা আছে, তাদের কথা শুনতে বাধ্য 3 লক্ষ টাকা কিন্তু যাই দিয়ে দিলাম, আর বাকি যে আর 2 লক্ষ টাকা দিচ্ছি আনতেছি, ছাড় দেন, কোনো মামলা টামলা করিয়ে না। ইতিমধ্যে কী যে হইল, টাকাও ফেরত দিল না, মামলায় দিয়ে চালান পাঠাই দিল। বাদী করলো ওই যে 302-এর যে বাদী ছিল তার ছেলেটাকে আবার বাদী করে মামলা করে চালান করে পাঠাই দিল। তো একই ঘটনাকে কেন্দ্র করে দুইবার মামলা এবং টাকা আত্মসাৎ করে আমাদের হয়রানি করা হয়েছে। তাই এবং পরে আবারও বর্তমান চলমান একটি মামলায় আমাকে আসামি করা হয়েছে। এই একই রাস্তাকে কেন্দ্র করে আমাদের রাস্তা যখন ঘেরা ছিল তখন আমরাও বলেছিলাম ঠিক আছে, মাঠের যে ধান আনা হয় ওইখানে আমার এক মামার জমি ছিল, ঠিক আছে আমরা এই রাস্তা বন্ধ করে দিলাম, গ্রামের কোনো মানুষ যেন আর এইখান দিয়ে ধান না আনে। গ্রামের কোনো মানুষ কিন্তু ধান আনা সবাই বন্ধ করে দিল। আমাদের কথা ছিল সবার ধান বাসায় ঢুকবে, আমারও ধান বাসায় ঢুকবে, গ্রামের মানুষ আমার রাস্তা খুলে দিবে, টাকা যথেষ্ট যা লাগবে আমি রেজিস্ট্রির খরচ সহকারে জমির দাম যা লাগে, রাস্তা বাবদ যেটুকু জমি লাগে টাকা দেবো। গ্রামের কিছু কিছু লোক আমাদের কাছে আসবে, আমরা কিন্তু এই কথা তাদেরকে দাবি জানাবো। কিন্তু তা না করে তারা সকালবেলায় বাইরে থেকে একটি টলি নিয়ে ধান নিয়ে আসতেছিল। আমরা সেই টুলিটিকে বাধা করি, টুলির সাথে কেউ ছিল না, টুলি কিন্তু বাইরের টুলি, বাধা করি। তখন তারা কিন্তু আমাদের থেকে 400 ফিট দূরে ছিল, তারা কিন্তু হঠাৎ লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়লো। আমরাও কিন্তু তখন তাৎক্ষণিকভাবে বেরিয়ে পড়লাম। তো তারা কিন্তু 400 ফিট দূরেই ছিল, আমরাও 400 ফিট দূরেই ছিলাম। উপস্থিত একটি ভিডিও আছে আমার কাছে, এবং কোনো ধরনের হাতাহাতি বা মারামারি কিছুই হয় নাই, ঘটনা ঘটেই নাই। তো আমি কিন্তু তখন 10টা বাজে ঠিক ওই সময় 999 ফোন দিলাম যে বিষয়টা, 999 ফোন দিই প্রশাসনের লোক আসুক, বিষয়টা একটু দেখুক, আমার রাস্তাটা যদি খোলার ব্যবস্থা হয়। তা আমি ফোন দেওয়ার আগে নাকি কে ফোন দিছে যে আপনাদের ওই ঘটনাকে কেন্দ্র করে ফোন দিছিল, পুলিশ যাচ্ছে। ঠিক আছে, দেখলাম আসলো এসআই শহীদুল ভাই নামে এক ব্যক্তি আসলো। আসার পর ঘটনাস্থলে আসলো, আমি ওখানে উপস্থিত হলাম। বললো আপনার নাম কি? সাদ্দাম। তো হয়তো আগে থেকে তাদেরকে কোনো চাপের সৃষ্টিতে রেখেছিল, আমার কিন্তু ছাড়ে না, তাদের সাথে সাথেই রাখে, মানে অ্যারেস্ট করবে এরকম ভাবনা, বুঝতে পারলাম। তারপর কিছু লোক গ্রামবাসী যারা আমাকে অত্যন্ত ভালোবাসে, আমার কেউ না, আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে বাড়ি, তারা যে কোনোভাবে আমাকে কিন্তু ওখান থেকে সরিয়ে দেয়। সরে গেলাম। তো সরে দিয়ে আমি আহত থেকে শুনলাম ওখানে তখন রানিং মেম্বার ছিল হিন্দু, ওই যে দুর্গেশ, উনি উপস্থিত ছিলেন, এখন মারা গেছে। এবং আমার চাচা দুরুল হুদা উনি উপস্থিত ছিলেন, এবং আরেকজন যে বাদী হয়ে মামলা করেছেন তারই আপন চাচাতো ভাই রফিকুল ইসলাম, তিনি উপস্থিত ছিলেন, এবং সমাজের গ্রামের সকলে উপস্থিত ছিলেন। শহীদুল ভাই এসেই বলে গেল ঠিক আছে, এই গ্রামের রাস্তা সবাই যেহেতু ধান আনা করছে, এই রাস্তা যাতে আর সাদ্দাম না ঘেরে সবাই ধান আনা নেওয়া করুক। আর সাদ্দামের বাড়ির যে রাস্তা বন্ধ করে দিয়েছে, সাবেক চেয়ারম্যান জমিরুল চাচার কথা বলল, জিজ্ঞাসা করলো যে তোমাদের এখানে সচরাচর বিচার আচার কে বেশি করে? সবাই বললো জমিরুল চাচা, আমাদের বাড়ির পাশে, চেয়ারম্যান থাকুক আর না থাকুক তিনি করে। ঠিক আছে, ওনাকে ফোন দিয়ে বললো যে এটা একটু মীমাংসা করে দিই। ঠিক আছে, রাত্রে বসবো। তো তখন বাজে 10:35 এ কথা বলার পর তিনারা কিন্তু ওখানে 11টার মধ্যেই কিন্তু পুলিশ চলে গেল। চলে যাওয়ার পরে আমরা কিন্তু
আমি কিন্তু আসলাম বাসায়, দেখতেছি আমার বাবা একটু টেনশন করতেছে। তাকে নিয়ে বললাম চলো যাই বাজারে যাই, চা পানি কিছু খাবো। দুই বাপ বেড়া কিন্তু মোটর সাইকেল করে গেলাম, চা খাইলাম, পানি খাইলাম। খাওয়ার পরে মেম্বারকে বলতেছি, চাচা এটা তো কী বলে গেল, আপনি তো উপস্থিত ছিলেন, একটু বলেন। বললো এরকম এরকম আসছিল, তোর রাস্তার কথা বললো যে ঠিক আছে জমির চেয়ারম্যানকে নিয়ে এবং আমাকে এবং রফিক এবং তোর চাচা দুরুল সবাই মিলে বসে এটা রাত্রে একটা মীমাংসা করে দেবো, তবে দাম যা লাগে তা দিতে হবে। দাম যা লাগে তার থেকে 10 টাকা বেশি দেবো। ঠিক আছে। ইতিমধ্যে দেখি যে ওই রবিউল নামে আর যে বাদী হয়ে মামলা করছে জালাল, এবং ওই যে আমাদের গ্রামের ওই মন্টু এবং তার ছেলে সাব্বির মাস্টার, 4 জন মিলে জালালের মাথা বেঁধে পাগড়ি করে নিয়ে মোটরসাইকেলে চলে গেল। তো মেম্বারকে বললাম যে কী ব্যাপার, তারা মোটরসাইকেল করে কোথায় যাচ্ছে, আবার মাথায় পাগড়ি কেন, কোনো ধরনের তো মারামারি হয়নি, তাহলে মাথায় পাগড়ি কেন? বস তা তো আমি বলতে পারবো না। তো আমরা খোঁজ নিলাম। তখন ওখানে আমার এক লোক ছিল যে হাসপাতালে পাঠালাম, দেখো তো তারা পৌঁছানোর আগে যায় ওখানে নিচে দাঁড়ায় থাকবা। যাওয়ার পরও তারা ওখানে যখন হাসপাতালে গেল, কি হয়েছে না, তো এরকম মারামারি। তা হাসপাতালে যারা ছিল তারা বলতেছে না এটা তো ব্লেডের কাটা, এটা তো মারামারি না। তখন ওইখানে আমার লোক কিন্তু উপস্থিত ছিল, তখন তাদেরকে কয়ে বলে আর একটু বেশি করে ব্লেড দিয়ে কাটা নিয়ে কিন্তু সেলাই করায় নিছে। যাই হোক আমার লোক উপস্থিত ছিল, দেখছে এটা, সেলাই করায় নিছে। সেলাই করায় নিয়ে কিন্তু ভর্তি হয়ে রোগী সাজছে, এবং একজনকে মহিলাকে, তার কোনো ঘটনা ঘটে নাই, মহিলাকেও কিন্তু ভর্তি করাইছে। পেটে বালিশ দিয়ে বলছে পেটে বাচ্চা আছে, লাত্তি মারছে, মেস গেছে, অনেক অনেক কথা বলছে। এগুলো এজাহারে লিখে মিথ্যা মামলা দায়ের করছে। দায়ের করার পর আমরাও চেয়ারম্যানের কাছে আমার চাচারে পাঠাইলাম যে চাচা জানতো চেয়ারম্যান কী বলে। চাচা গেল, চেয়ারম্যান বলতেছে যেহেতু ওরা চলে গেছে আমাকে ওভারটেক করে, তারাকে ফোন দিল, তারপরে কিন্তু তারা মানতেছে না, বলতেছে তোরাও ভর্তি হ, দেখি কি করা যায়। এত ভর্তি হলাম। তিনি তো বিএনপি, তিনি তো তখন চাপের মুখে ছিলেন, তিনি কিন্তু এটা পদক্ষেপ নিতে পারেন নাই। তারপর আওয়ামী লীগের নেতা খেতা যারা ছিল, তখন উপজেলা চেয়ারম্যান ছিল একজন, উপজেলা চেয়ারম্যান কিন্তু প্রশাসনের কর্মকর্তা হিসাবে আমরা জানি। উপজেলা চেয়ারম্যান ছিল আপনার আওয়ামী লীগের, আপনার সে হলো মুন্না, তিনি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন, তিনি সেখানে ছাত্রর আওয়ামী লীগ সভাপতি ছিল, কী ছিল সে এরকম ছিল। তো তিনারই কিন্তু ক্লাস ফ্রেন্ড এবং বড় ভাই বন্ধু ছিল ওই সাব্বির মাস্টারের ছিল, মানে সাব্বির মাস্টারও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছিল। তিনার কথাই মানে ওই মুন্না থানার ওসিকে ফোন দিয়ে মামলা এজাহার রেকর্ড করার নির্দেশ দিয়ে মামলা কিন্তু অলরেডি রেকর্ড করে দিয়েছে। রেকর্ড করে দেওয়ার পরও কিন্তু আমাদের কাছে যে টাকা খাবে এই জন্য গুলফাম ওসি কিন্তু বলে না যে মামলা রেকর্ড করে দিয়েছে। ওই যাই 5,000 10,000 করে নেয় আর বলে ঠিক আছে 2 দিন পর আসেন। এরকম করতে করতে 10 দিনে মোটামুটি মনে করেন যে 5,000 3,000 2,000 এরকম করে আমার 60,000 টাকা নিছে। 60,000 টাকা নেওয়ার পরে 10-11 দিনকার প্রায় 10-11 দিনকার পরে হঠাৎ রাত 8টার সময় গেলাম, এসআই শহীদুল বলতেছে ভাই আপনার নামে তো মামলা রেকর্ড হয়ে গেছে, আপনার মানে হাত ধরে নিছে, বলছে আপনাকে চালান দেওয়া হবে। তো আমার সাথে 2 জন ব্যক্তি ছিল, তো ওই একজন ব্যক্তিকে আমি বললাম যে ভাই কি বলতেছে ইনি, তখন উনি কিন্তু ওকে বললো যে ভাই আমরা তো ওসি স্যারের সাথে দেখা করতে আসছি এবং তাকে কন্ট্যাক্ট করেই আসছি, আগে ওনার সাথে কথা বলি, উনি যদি বলে তাহলে আপনি ধরেন। তারপর তো ওসি স্যারের কাছে গেলাম, ওসি স্যার তখন আবার টাকা নিয়ে বলতেছে ঠিক আছে তোমরা আজকে রাত্রে কোনো রকম থাকো, কালকে সকালে কোর্ট থেকে জামিন হয়ে যাবা, মামলাটা আমাকে রেকর্ড করতেই হবে, মামলা রেকর্ড করে কোর্টে পাঠিয়ে দেবো, জামিন হয়ে চলে আসবা। যাই হোক আমরা গেলাম, কিছু তো করার নাই, বাধ্য হয়ে জামিন হয়ে আসলাম। তারপর জামিন হয়ে আসার পরে এখন মিথ্যা মামলা যে হইল, তখন আমার এক ভাই ছিল জব্বার ভাই, তিনি কিন্তু মানে সাংবাদিকতা করে, তিনাকে বললাম যে ভাই এই ব্যাপার, এটা কিছু করা যায় নাকি, বলছে একটা আমি ভিডিও করে ছাড়তেছি, দেখি কোনো উপকার করা যায় নাকি, একটা পত্রিকা করতেছি। তাই উনি কিন্তু বললো যে ভাই আমি কিন্তু এগুলো কিন্তু ক্রিটিক্যাল মামলা, এগুলো কিন্তু যদি সত্য ঘটনা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে সত্যভাবেই প্রচার করতে হবে। তাই আমি বললাম যে ভাই আপনি যেটা সত্য সেটাই প্রচার করবেন, যদি আমি সত্য বলতে যে আমি ফেঁসে যাই আপনি বলবেন, ঠিক আছে।
উনি কিন্তু আমার কাছে একটি টাকাও নেয়নি। তারপর আসলো, আসার পর কিন্তু প্রথমেই কিন্তু ওই যে বাদী, ওরই চাচাতো ভাই রফিক, যাকে দায়িত্ব দিয়ে গেছিল, ওকেই জিজ্ঞাসা করলো। উনি বলল, স্পষ্ট বলেছে, ভিডিও আছে ইতিমধ্যে ফেসবুকে আপলোডে দিয়েছিলাম, উনি স্পষ্ট বলেছে যে না, সেদিন কোনো ধরনের মারামারি হয়নি তিনি থাকাকালীন। তাহলে এই যে মিথ্যা মামলাগুলো হলো যে আওয়ামী লীগ নেতার কারণে, যে উপজেলা আওয়ামী লীগ নেতার কারণে, এবং যে সাব্বির মাস্টারের কারণে, এবং এই গুলফামসির কারণে, এই এতগুলো ক্ষয়ক্ষতি আমার হইল। আমরা সকালে বাসা থেকে বের হই, ব্যবসা করি, গরুর খাদ্য খেরের ব্যবসা করি, ঢাকা পাঠাই, নাটোর পাঠাই, বরিশাল পাঠাই, ত্রিশাল পাঠাই, বহুত জায়গা পাঠাই। এই ব্যবসার মাঝে ব্যস্ততা থাকে, কোনো অসামাজিকতা কাজের সাথে আমাদের সময় দেওয়ার সময় থাকে না। কারণ একজন বিজনেসম্যান কখনো কোনো সময় পায় না, শুধু বাসায় আসি কোনো দিন হয়তো বা 8টার সময়, কোনো 10টা, কোনো দিন 11টা, এমনও কি কোনো দিন হয়তো 2টা 3টা গাড়ি লোড হয়, 2টাও বেজে যায়। এই যে আমরা কঠোর পরিশ্রম দিয়ে দেশের মানুষের উন্নয়নের স্বার্থে, নিজের স্বার্থে, এই যে আমরা ব্যবসা করি এবং ভালো কাজের সাথে জড়িত থাকি, খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করি, এটাই কি আমাদের অপরাধ? তৎকালীন আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমি যে অন্যায়ের আমাকে যে ফাঁসানো হয়েছে, যেইভাবে আমাকে অন্যায় জুলুম করা হয়েছে, এই অন্যায়ের বিচার দাবি করছি। আমি খুব বেশি দূরে যাব না, আমার রানীশাহীখাল থানার বর্তমান নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, যিনি ম্যাজিস্ট্রেট পাওয়ারে আছেন ইনার কাছে, এবং বর্তমান যিনি ওসি রয়েছে, এবং এসপি, ডিসি, ইউনো, এই ধরনের যারা কর্মকর্তারা রয়েছে, সার্কেল অফিসার, সবাইকে আমি সত্যের পথে আহ্বান জানিয়ে আমার ন্যায় বিচার পাওয়ার অধিকারের জন্য তাদের কাছে আমার এই ভিডিওর মাধ্যমে অভিযোগ দায়ের করলাম। যদি আপনারা মনে করেন যে ভবিষ্যতে, আপনি আজ পুলিশের চাকরি করেন, আগামীতে আপনার ছেলে নাও করতে পারে, ভবিষ্যতে যাতে আমার মতো অন্যায়ের সাথে কেউ অন্যায়ের জুলুম না হয়, তাই আমি এর কঠোর বিচার দাবি করছি। ওই গুলফামসি এবং তার সাথে জড়িত আওয়ামী লীগ নেতাগণ, এবং আমার গ্রামের ওই যে সাব্বির মাস্টার, ওই উপজেলা আওয়ামী লীগের বন্ধু, তাদের বিরুদ্ধে আমি এই ভিডিওর মাধ্যমে অভিযোগ দিয়ে আমার বিচার দাবি করছি। আমি এখন পর্যন্ত ওই মামলার আসামি রয়েছি, এখন পর্যন্ত আমাকে হাজিরা দিতে হয়। তাই যারা নিরপেক্ষ সত্যকে, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন অন্তর থেকে, তাদের কাছে আমার একটি অনুরোধ, আমার এই ভিডিও শেয়ার করে, কমেন্ট করে আমার বিচার পাওয়ার অধিকার আছে কি না, এই ধরনের কমেন্ট করে জানিয়ে দিন। এবং যদি আমি বিচার পাওয়ার অধিকার রাখি, আওয়াজ তুলে আমাকে সত্য বিচার পাওয়ার ব্যবস্থা করে দিন। এবং আমি বর্তমানে রাজনৈতিকভাবে বাংলাদেশ রাষ্ট্র সৎ, নিষ্ঠাবান, ইসলামী শাসন কায়েমের ব্যবস্থা উদ্দেশ্য যারা চেষ্টা করে, প্রতিনিয়ত ধন সম্পদ মালজান দিয়ে নিজেকে নিয়োজিত রেখেছে, তাদের সাথে বর্তমানে আমি এখন জড়িত।
বাংলাদেশ যুব প্রতিনিধি জামায়াতে ইসলামী দলের ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কেল থানার নন্দুয়ার ইউনিয়নের 4 নং ওয়ার্ডের যুব প্রতিনিধি, বাংলাদেশ জামাতের 4 নং ওয়ার্ডের সভাপতিত্ব অর্পণ করা হয়েছে আমার ওপরে। তাই আমি দলীয়ভাবে আমার ওপর নির্যাতন যে হয়েছে, দলীয়ভাবে সহযোগিতা কামনা করছি। আমি যদি সত্য বিচার পাওয়ার অধিকার রাখি, অবশ্যই আমাকে যেন দলীয় থেকে সহযোগিতা করা হয়। যদি আমি যখন জামায়াতে ইসলামের সদস্য ফরম পূরণ করেছিলাম, সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে সৎ, নিষ্ঠা, ন্যায় বিচার, অন্যায়ের প্রতিবাদ এবং কুরআন ও কারিমের যে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক দেশকে পরিচালিত করবে, ন্যায়ের বিচার দিবে, এই শর্তগুলি দেখেই কিন্তু আমি সই করেছিলাম। এই শর্ত যদি জামায়াত ইসলামের মূলধারা হয়, আমি বিশ্বাস করি মূলধারা, তাহলে অবশ্যই আমি একজন বর্তমান জামায়াত ইসলামী যুব প্রতিনিধি দলের নন্দুয়ার ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সভাপতি হিসাবে বিচার দাবি করছি। আমার ওপর যে অন্যায়, জুলুম, অত্যাচার হয়ে গেছে, সেটির বিচার দাবি জানাচ্ছি, দলীয়ভাবে সহযোগিতা চাচ্ছি। এবং আবারও বলছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মহান রব্বুল আলামিন বলেছেন, যদি তুমি নিজেকে আল্লাহর ওপর 4 বার সাক্ষী রেখে কোনো কথা বলো, অবশ্যই যারা মুমিন সেটাকে সত্য বলে প্রাধান্য দিবে। তাই আমি আল্লাহর ওপর 4 বার শপথ গ্রহণ করে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে এই বলে স্বীকৃতি দিচ্ছি যে আমার সাথে যে অন্যায়ভাবে মামলাগুলো হয়েছে সবগুলো মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। তাই আমি তৎকালীন উপজেলা চেয়ারম্যান মুন্না এবং তৎকালীন থানা ওসি গুলফম এবং ওই মামলার আয়ু জামান এবং সহযোগিতা সাব্বির মাস্টার এবং বাদী জালালউদ্দিন, এদের বিচারের দাবি জানিয়ে আমার ন্যায্য অধিকার পাওয়ার আশায় আমি আপনাদের মাঝে আমার বক্তব্যগুলি, আমার সাথে ঘটে যাওয়া কথাগুলি বললাম। অবশ্যই জামাতে ইসলামী ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামী আমির, উনি বলেছেন যে আমরা দলীয়ভাবে কোনো ধরনের মামলা করছি না। যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকার কোনো কারোর সাথে অন্যায় ঘটে গিয়েছে, জুলুম হয়েছে, তারা যদি তাদের ন্যায্য অধিকার দাবি করে, অবশ্যই সহযোগিতা করা হবে। বাংলাদেশ জামায়াতে আমির তিনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটি করেছি। আমি জানি তিনি যেহেতু বাংলাদেশ জামায়াতে আমির, অবশ্যই তিনি তার বক্তব্যের মান রাখবেন।
আমি অন্যায়ভাবে আমাকে মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই মিথ্যা মামলার সাথে যেই কয়টা নাম বললাম তাদের অবশ্যই বিচার দাবি জানাচ্ছি এবং অতি দ্রুত। আর যারা আমার এই ভিডিও দেখবেন সবাইকে আমার অনুরোধ আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর কসম করে বলছি, আমার সাথে মিথ্যা মামলা করা হয়েছে। সবাই শেয়ার করে ভিডিওটা সারা বাংলাদেশের যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন মাল জান দিয়ে নিজেকে জেল খেটে জুলুমের অত্যাচারী হয়ে নিজেকে গুছিয়ে রেখেছে, জুলুমের শিকার হয়ে এসেছে, তাদের কাছে আমার অনুরোধ, আপনাদের সামনে যদি এই ভিডিওটা গিয়ে থাকে অবশ্যই দ্বীনি ভাই হিসাবে, মুসলমান ভাই হিসাবে শেয়ার করে দিয়ে আমাকে আমার ন্যায্য অধিকারের দাবি আপনাদের কাছে দাবি করলাম। এই আশা ব্যক্ত রেখে সবারই সুস্বাস্থ্য কামনা করে এবং বাংলাদেশের সবারই যারা মুসলমান ঈমানদার এবং সমস্ত মুত্তাকিদের শহীদি ও ঈমানের সাথে মৃত্যুবরণের কামনা করে সবাইকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, সালাম জানিয়ে আমার আজকের অভিযোগ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।